প্রয়োজন। জুলাই বিপ্লবে যেভাবে ফ্যাসিবাদের পতনে সবাই একেবারে ঐক্যবদ্ধ হয়েছিল, কিংবা সবাই যেভাবে ইংরেজিতে বলে যে উই আর অন দ্য সেম পেজ, যে একই বিন্দুতে ছিলাম, কিন্তু 5ই আগস্টের পরে বিশেষ করে সরকার গঠনের পর কিন্তু কিছুটা হলেও নানান কারণে আস্তে আস্তে একটু বিভক্তি স্পষ্ট হচ্ছে। এটা সত্য। এটা যতই আমরা পজিটিভ বলি, তারপর এটা একটা বাস্তবতা যে ঐক্য এবং সংস্কারের প্রশ্নে কিন্তু কিছুটা বিভাজন লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে হয়তো এই আলোচনাগুলোর প্রাসঙ্গিকতা আরও ব্যাপক মাত্রায় তৈরি হয়েছে এবং আজকের এই আলোচনা সেটার একটা ভিন্ন মাত্রা যোগ করেছে, যে এখানে একেবারেই গুরুত্বপূর্ণ সেক্টরের বিভিন্ন অংশীজনরা ছিলেন, তাদের মতামত দিয়েছেন। জুলাই বিপ্লব আমরা বলি 36 দিনের কথা, মানে হয়তো আমরা হেডলাইন হিসেবে ইউজ করি, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আসলে জুলাইটা হঠাৎ করে চলে আসে নাই। দীর্ঘ এই 1.5 দশকের ধারাবাহিক সংগ্রামের একটা চূড়ান্ত পরিণতি ছিল এই জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন। এমনকি এইটা একটা বাস্তবতা যে এখানে আমাদের একজন বক্তা, বিশেষ করে শহীদ পরিবারের পক্ষ থেকে যে কথা বলেছিলেন, একজন বলছিলেন যে 5 তারিখও কিন্তু আমি জানতাম না যে আসলে শেষ পর্যন্ত কি হচ্ছে পরিণতিটা। তো স্বাভাবিকভাবেই 5 তারিখের যদি এরকম একটা পরিবর্তিত পরিস্থিতি না হতো, আমরা এখানে তো আসতে পারতাম না, বসতে পারতাম না, আলোচনাও করতে পারতাম না। যেটা বিএনপির মহাসচিব বলছিলেন যে আমার এখানে একটা প্রোগ্রাম ছিল, বিএনপির মহাসচিব হিসেবে না, কৃষিবিদদের একটা প্রোগ্রাম, সমস্ত কিছু আয়োজন ছিল, কিন্তু তার সেই প্রোগ্রামও এখানে করার জন্য অনুমতি দেওয়া হয় নাই। তো আজকে এই পট পরিবর্তন না হলে আমাদের অনেকে অলরেডি তো জেলে চলে গিয়েছিলাম। আমরা 19শে জুলাই আমি গ্রেপ্তার হয়েছিলাম। এখানে জহিরুদ্দিন স্বপন ভাই আছেন, আরও অনেকে আছেন, সকালবেলা ছিলেন যারা জামাতের সেক্রেটারি জেনারেল, উনি বক্তব্য রেখেছেন, ওনারা জেলেই ছিলেন। কাজে আমাদের হয়তো কয়েক বছর অন্তত জেলেই পচে মানে দিন শেষ করতে হতো। আজকের একটা পট পরিবর্তনের ফলে গোটা মানুষ একটা পরিবর্তিত পরিস্থিতি পেয়েছে, এখন মন খুলে কথা বলছে, রাষ্ট্র সংস্কারে আলাপ তুলছে। আমরা গত 16 বছর যে চিত্রটা দেখলাম, আরও সকালের একজন বক্তার কাছ থেকে উঠে এসেছে যে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে গেছে, এক ব্যক্তি কেন্দ্রিক। তো সেই এক ব্যক্তি কেন্দ্রিক বা এককেন্দ্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য আসলে যদি আমরা কার্যকর কিছু সংস্কারের পদক্ষেপ না নেই, দীর্ঘদিন ধরে আমাদের আলোচনা হচ্ছে আমাদের সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদের কথা, সংস্কারের কথা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার একটা ভারসাম্যের আনয়নের কথা, এবং আমাদের যে ল মেকাররা যারা সংসদ সদস্যরা দেখা যায় 1 লাখ টাকার ধরেন আপনার একটা পাবলিক টয়লেট উদ্বোধন করতে যাচ্ছে, সেটার জন্য 2 লাখ টাকা খরচ করছে ওই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। এমপি সাহেব আসবে, এই জন্য রাস্তাঘাট যদি খারাপ থাকে সেটা মেরামত করা, তারপরে ব্যানার, ফেস্টুন, আরও আয়োজন তো অনেক ধরনের। টিওনো সাহেব তার কাজ রেখে, ওসি সাহেব তার কাজ রেখে 1-1.5 লাখ টাকার একটা ছোট, কিংবা ধরেন 5-7 লাখ টাকার বা এরকম ছোট একটা রাস্তা উদ্বোধন করা ছোট, এই কাজটা তো এমপির হওয়া উচিত না। সেক্ষেত্রে এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আসতেছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলন করেছিলাম তারাও একটা 31 দফা দিয়েছি, সেখানেও আছে, কিন্তু কি প্রক্রিয়া হবে সেটা কিন্তু বলা নাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা সংস্কার কমিশনের কাছে একটা প্রস্তাবনা দিয়েছিলাম। এটা আমরা 2000, বিশেষ করে এখানে একটু বলতে হয় যে 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা যখন দেখেছি যে আসলে এই কোটা সংস্কার আন্দোলনের পরে যখন 2019 সালে ডাকসু নির্বাচন হলো, সেখানে স্বাভাবিকভাবেই দেশের মেধাবী ছাত্ররা, তরুণরা গতানুগতিক রাজনীতির বাইরে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলো। এবং এটা তো সবাই বলছিল যে দীর্ঘদিন ধরে তরুণরা রাজনীতি বিমুখ। আমরা যখন ওই জায়গাটাতে সমর্থন পাচ্ছিলাম, তখন আমাদের কাছে মনে হয়েছে যে বিকল্প রাজনীতির প্রতি তরুণদের একটা আগ্রহ আছে, যার ফলে আমরা একটা দল করলাম। সেখানে 2021 সালে কিন্তু আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা এই যে ক্ষমতায় যেই যায়, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সংবিধান সংশোধন থেকে শুরু করে সকল প্রকারের কালাকানুন তৈরি করা, যেমন আমরা বিশেষ ক্ষমতা আইনের কথা বলছি, এটা 74-এর বিশেষ ক্ষমতা আইন। এটা তো এর আগে একাধিক গভর্নমেন্ট ছিল, কেউ কি এটা চেঞ্জ করেছে? কিংবা র্যাবের কথাই বলি, র্যাব আজকে বিলুপ্তির কথা ধরেন বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, কিন্তু বিএনপি তো ক্ষমতায় থেকে এই র্যাবটা গঠন করেছিল। তখন কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে আবার বলেছিল যে র্যাব বিরোধী দল নির্মূলে ব্যবহার করা হচ্ছে, তখন বিএনপি সেটা কর্ণপাত করে নাই। আবার বিএনপি যখন সেটার ভিকটিম হয়েছে তখন আওয়ামী লীগ কর্ণপাত করে নাই। এখন বিএনপি বলছে র্যাব সংস্কার কথা, এটা ভালো, কিন্তু এই রকমের অনেক ধরনের কালাকানুন আছে যেগুলো যারা সরকারে ছিল, সরকারে গিয়ে আসলে কেউ শেষ পর্যন্ত পরিবর্তন করতে চায় না। অতীতের
কর্মকাণ্ডগুলো অনেক ক্ষেত্রে তাই দেখা যায়। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা কার্যকর সংসদের জন্য, ক্ষমতার ভারসাম্যের জন্য আনুপাতিক হারে নির্বাচন বা সংখ্যানুপাতিক নির্বাচন সেটা একটা পদ্ধতি বা প্রক্রিয়া হতে পারে। সংখ্যানুপাতিক নির্বাচনে দেখলাম যে আমরা অনেক দল, এমনকি যারা আমরা এই বিপ্লবের আগেও এটা নিয়ে খুব জোরালো ছিলাম, তারা অনেকে পজিশন চেঞ্জ করেছে সত্যিকার অর্থে, কারণ বিএনপি এটাতে আপাতত চাচ্ছে না। এর পেছনে অনেকগুলো যুক্তি আছে, এখন তারা অনেকে চাচ্ছে না। তাহলে আমরা বললাম অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি আমরা করি, তাহলে আপার হাউজে সেটা হয়তো করা যেতে পারে। ওই অন্তত লোয়ার হাউজে যদি ডিরেক্ট হয়, অন্তত আপার হাউজে সংখ্যানুপাতিক হারে ভোটের অনুপাতে বিভিন্ন দলের রিপ্রেজেন্টেশন করা যেতে পারে। সেটা জানি না কতটুকু হবে কি হবে না। এবং ইতিমধ্যেই সংস্কার নিয়েও যে ধরনের দ্বিধাদ্বন্দ্ব এবং দ্বিমত তৈরি হয়েছে, তাদের সরকার উপদেষ্টারাও বলছে যে আমরাও একটু মানে অস্বস্তি বোধ করছি কিংবা তাদের কাজে বিঘ্ন ঘটছে। স্বাভাবিকভাবেই এরকম একটা অস্থির সময়ে একটা সরকার গঠিত হয়েছে, এখনই যদি তাদের উপরে চাপ তৈরি করা হয় যে আর্লি ইলেকশন, তাদের তো স্বাভাবিকভাবে ওইখানে একটা চাপ থাকে, যেটা আমাদের আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান সাহেব বলেছেন যে আমরা শুধুমাত্র একটা পরিবর্তন করে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, এখন অনেক ধরনের ষড়যন্ত্র চলছে, আপনাদের প্রতিরোধ করার যে প্রচেষ্টা, সংস্কারের পাশাপাশি প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে।